150 কোটি মানুষের বাস, 56 জাতিগোষ্ঠীর মিলন আর 5,000 বছরের সভ্যতার গর্ব চীন। তবে একা একা নয়, বিশ্বের সব দেশকে সাথে নিয়ে এক অভিন্ন ভবিষ্যতের পথে এগিয়ে যেতে চায় দেশটি। প্রাচীন ঐতিহ্য থেকে আধুনিক উদ্ভাবন, সব ক্ষেত্রে সমৃদ্ধ চীনকে জানার নতুন দিগন্ত। আমাদের অনুষ্ঠান জানা ও জানা চীন। জানা ও জানা চীনের 234তম পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি খোঁজাজা প্রেমা। বিদ্যুৎ উৎপাদনে চীনে সম্প্রতি বাণিজ্যিক পর্যায়ে চালু হয়েছে সুপারক্রিটিক্যাল কার্বন ডাই অক্সাইড প্রযুক্তি। 17 বছরের গবেষণায় তৈরি এই প্রযুক্তিতে জলীয় বাষ্পের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে সুপারক্রিটিক্যাল কার্বন ডাই অক্সাইড। কুইজৌ প্রদেশে চাওথান 1 নামের এই প্রকল্প ইতোমধ্যে দেখাচ্ছে ব্যাপক সম্ভাবনা। চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কুইচৌ প্রদেশে বিশ্বের প্রথম বাণিজ্যিক সুপার ক্রিটিক্যাল কার্বন ডাই অক্সাইড বিদ্যুৎ কেন্দ্র গত 6 মাস ধরে চালু আছে। বিশেষজ্ঞদের মতে এই প্রযুক্তি বিদ্যুৎ উৎপাদনের দক্ষতা উল্লেখযোগ্যভাবে বাড়ানোর পাশাপাশি জ্বালানি সংরক্ষণ ব্যবস্থায়ও নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। 17 বছরের গবেষণা ও উন্নয়নের মাধ্যমে চীনা বিজ্ঞানীরা এই প্রযুক্তি উদ্ভাবন করেছেন। এতে প্রচলিত বাষ্পের পরিবর্তে সুপার ক্রিটিক্যাল কার্বন ডাই অক্সাইডকে কার্যকরী মাধ্যম হিসাবে ব্যবহার করা হয়, যা অন্য জ্বালানির তুলনায় আরও বেশি দক্ষতার সঙ্গে বিদ্যুৎ উৎপাদন করে। 16 বছর আগে যখন আমরা সুপার ক্রিটিক্যাল কার্বন ডাই অক্সাইড বিদ্যুৎ উৎপাদন প্রযুক্তি নিয়ে কাজ শুরু করি, তখন প্রায় সবাই বলেছিলেন এটি সফল হবে না। কিন্তু বৈজ্ঞানিক নীতিতে আমাদের আস্থা ছিল, তাই গবেষণা চালিয়ে গেছি এবং প্রযুক্তিটিকে বাস্তবে রূপ দেওয়া দায়িত্ব বলে মনে করেছি। গবেষণা শুরুর সময় এ বিষয়ে পর্যাপ্ত তাত্ত্বিক ভিত্তি ও তথ্য ভাণ্ডার ছিল না, ফলে গবেষক দলকে নিজেদের তথ্য তৈরি করতে হয়েছে এবং পরীক্ষার মাধ্যমে তথ্য সংগ্রহ করতে হয়েছে। গবেষণাগার থেকে প্রযুক্তিটিকে শিল্প পর্যায়ে নিয়ে যেতে ব্যয় হয়েছে কয়েকশো কোটি ইউয়ান এবং অগণিত নির্ঘুম রাত। প্রথমবার টারবাইন চালুর সময় আমরা তথ্যের হিসাব মেলাতে পারছিলাম না। পুরো প্রক্রিয়া নতুন করে পরীক্ষা করতে হয়েছিল। এক সময় 1 ডজনেরও বেশিবার চেষ্টা করেও টারবাইন চালু করতে ব্যর্থ হই। সেই সময় দলের মনোবল ধরে রাখা ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। 2025 সালের এক গভীর রাতে সফলভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হলে গবেষক দলের সদস্যরা রীতিমতো আবেগাপ্লুত হয়ে পড়েন। বিশেষজ্ঞদের মতে এই প্রযুক্তির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের দক্ষতা প্রচলিত ব্যবস্থার তুলনায় 85%-এরও বেশি উন্নত হয়েছে। চাওথান 1-এর সবচেয়ে বড় অবদান হল এটি মানবজাতিকে আরও দক্ষভাবে জ্বালানি ব্যবহারের একটি নতুন পথ দেখাচ্ছে। এটি ভবিষ্যতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বাড়তে থাকা বিদ্যুৎ চাহিদা পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ভবিষ্যতে এই প্রযুক্তি সৌর তাপবিদ্যুৎ কেন্দ্র, বৃহৎ জ্বালানি সংরক্ষণ ব্যবস্থা এবং উচ্চ বিদ্যুৎ চাহিদা সম্পন্ন খাতে ব্যবহারের পরিকল্পনা রয়েছে চীনের। চীনের পঞ্চদশ পাঁচশালা পরিকল্পনায় অগ্রাধিকার শিল্প হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে ব্রেইন কম্পিউটার ইন্টারফেস বা বিসিআই প্রযুক্তি। এই খাতের গবেষণায় দ্রুত এগিয়ে যাচ্ছে বেজিং। শহরটিতে ইতোমধ্যে চীনের প্রথম বিসিআই ক্লিনিক্যাল ওয়ার্ড চালু হয়েছে এবং এখানে পক্ষাঘাতগ্রস্ত রোগীরা শুধু মস্তিষ্কের সংকেত ব্যবহার করে কম্পিউটারের কার্সর ও রোবটিক বাহু নিয়ন্ত্রণ করতে পেরেছেন। বিস্তারিত প্রতিবেদনে। স্নায়ু ক্ষতিগ্রস্ত রোগীদের মস্তিষ্ক থেকে পেশিতে স্বাভাবিক সংকেত পৌঁছায় না। ব্রেইন কম্পিউটার ইন্টারফেস বা বিসিআই প্রযুক্তি সেই ক্ষতিগ্রস্ত স্নায়ুপথকে পাশ কাটিয়ে সরাসরি মস্তিষ্কের সংকেত ব্যবহার করে বিভিন্ন যন্ত্র নিয়ন্ত্রণের সুযোগ তৈরি করছে। বেইজিংয়ের একাধিক হাসপাতালে চলছে এই প্রযুক্তির ক্লিনিক্যাল পরীক্ষা। এমনই একজন রোগী চীনের শায়ানশি প্রদেশের ছাও ইয়াংহো। তার মস্তিষ্কে প্রতিস্থাপন করা হয়েছে বেই নাও 1 ডিভাইস।
মোটর ইমেজারি প্রশিক্ষণের মাধ্যমে তিনি এখন শুধু মস্তিষ্কের সংকেত ব্যবহার করে কার্সর নিয়ন্ত্রণ করতে পারছেন। 原来想你脑子下次后， আগে আঙুল নড়াতে পারতাম না, যতই চেষ্টা করতাম কিছুই হতো না। এখন এই ডিভাইসের সাহায্যে আঙুল নড়ানোর একটি অনুভূতি পাই। প্রতিবার সফল হলে মনে হয় আমি সুস্থ হওয়ার আরও এক ধাপে গিয়েছি। 康复感觉就进一步了。 এই অগ্রগতির পেছনে রয়েছে গবেষণাগার থেকে চিকিৎসা ক্ষেত্রে প্রযুক্তি স্থানান্তরের ধারাবাহিক প্রচেষ্টা। ক্যাপিটাল মেডিকেল ইউনিভার্সিটির অধিভুক্ত বেইজিং থিয়ানথান হাসপাতালে প্রতিষ্ঠা করা হয়েছে চীনের প্রথম বিশেষায়িত ব্রেন কম্পিউটার ইন্টারফেস ক্লিনিক্যাল ও ট্রান্সলেশনাল ওয়ার্ড। এর মাধ্যমে শুরু হয়েছে গবেষণা নির্ভর উন্নয়ন থেকে রোগীকেন্দ্রিক প্রয়োগের নতুন অধ্যায়। GCP 的临床实验都是 বর্তমান ক্লিনিক্যাল ট্রায়ালগুলো মূলত গুরুতর স্পাইনাল কর্ড ইনজুরিতে আক্রান্ত রোগীদের নিয়ে পরিচালিত হচ্ছে। এসব রোগীর চেতনা স্বাভাবিক থাকলেও হাত পায়ের নড়াচড়া সীমিত। পাশাপাশি বিশেষ কিছু রোগের ক্ষেত্রে ভাষা ও চলাচল সংক্রান্ত সংকেত বিশ্লেষণ নিয়েও আমরা কাজ করছি। 实验都是高位截瘫的患者。 ব্রেন কম্পিউটার ইন্টারফেস প্রযুক্তি সাধারণত 3 ধরনের: নন ইনভেসিভ, সেমি ইনভেসিভ এবং ইনভেসিভ। বেইজিংয়ে 3টি প্রযুক্তিরই সমান্তরাল উন্নয়ন চলছে। চীনের মস্তিষ্ক গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত সেমি ইনভেসিভ বেইনাও 1 ইতিমধ্যে প্রায় 30 জনের শরীরে প্রতিস্থাপন করা হয়েছে। এই প্রযুক্তির মাধ্যমে কয়েকজন পক্ষাঘাতগ্রস্ত রোগী রোবোটিক বাহু নিয়ন্ত্রণ করে বস্তু আঁকড়ে ধরতে সক্ষম হয়েছেন। আবার স্পাইনাল স্টিমুলেশন ও এক্সোস্কেলেটনের সহায়তায় কেউ কেউ আংশিকভাবে হাঁটতেও পারছেন। 北脑1号是贴在我们的脑的表面。 বেইনাও এক মস্তিষ্কের উপরিভাগে স্থাপন করা হয়। বেইনাও 2 ইলেকট্রোড সরাসরি মস্তিষ্কের টিস্যুর ভেতরে ঢোকানো হয়, ফলে এটি সংকেতের উৎসের কাছাকাছি থাকে এবং অনেক সমৃদ্ধ তথ্য সংগ্রহ করতে পারে। 北脑2号的话是把电极要扎到 চীনের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির একাডেমির পূর্বাভাস অনুযায়ী 2030 সালের মধ্যে চীনের ব্রেন কম্পিউটার ইন্টারফেস বাজারে আকার 1200 কোটি ইউয়ানে পৌঁছাবে। মানব জীবন ও শিল্পক্ষেত্রে ব্যবহারযোগ্য ইম্পোর্টেড AI প্রযুক্তি বিকাশে কাজ করছেন চীনা উদ্যোক্তা ও গবেষক জাং জেংটাও। তার প্রতিষ্ঠানের সবচেয়ে আলোচিত উদ্ভাবন হল রোবট ব্যান্ড, যেখানে ড্রাম, গিটার ও কিবোর্ড বাজানো রোবটগুলো নির্ভুল ও সমন্বিতভাবে পারফর্ম করতে পারে। একই প্রযুক্তি এখন জুতা তৈরি সহ সূক্ষ্ম শিল্প উৎপাদনে ব্যবহৃত হচ্ছে, যেখানে মানব কর্মীদের আচরণ পর্যবেক্ষণ করে কাজ শিখছে রোবট। বিস্তারিত লুৎফর কবিরের প্রতিবেদনে। কখনো গিটার, কখনো ড্রামস, কখনো কিবোর্ড, এক মঞ্চে 4 রোবটের নিখুঁত সঙ্গীত পরিবেশনা দেখে যে কেউই প্রথমে বিস্মিত হবেন। এই প্রদর্শনী কেবল বিনোদনের জন্য নয়, এর মাঝে আছে প্রযুক্তির ভবিষ্যৎ, যা শিল্প কারখানা থেকে শুরু করে মানুষের দৈনন্দিন জীবন পর্যন্ত বদলে দিতে পারে। এসবের পেছনে আছেন চীনা উদ্যোক্তা ও শিক্ষাবিদ জাং জেংটাও। মানুষের জীবনকে আরও সহজ ও নিরাপদ করতে প্রযুক্তির ব্যবহার নিশ্চিতের লক্ষ্য নিয়ে তিনি 2023 সালে প্রতিষ্ঠা করেন চংখে হুইলিং রোবোটিক্স। তার প্রতিষ্ঠান এমডিট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং শিল্প খাতের জন্য তৈরি করছেন এমন বুদ্ধিমান রোবট। এই প্রতিষ্ঠানের সবচেয়ে আলোচিত উদ্ভাবন হল 4 সদস্যের একটি রোবট ব্যান্ড। ড্রামস, কিবোর্ড, লিড গিটার ও বেজ গিটার বাজানো রোবটগুলো মানুষের মতো সূক্ষ্ম হাতের নড়াচড়া মিলিসেকেন্ডের মধ্যে সমন্বয় এবং স্বাভাবিকভাবে মঞ্চ উপস্থাপনা করতে পারদর্শী। রোবটগুলোর সমন্বিত পরিবেশনা নিশ্চিত করতে রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মোশন কন্ট্রোল প্রযুক্তির নানা জটিল চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। রোবট ব্যান্ড আমাদের প্রতিষ্ঠানের মূল লক্ষ্য নয়, এটি প্রযুক্তির সক্ষমতারই একটি প্রদর্শন। তার পিএইচডি গবেষণার বিষয় ছিল মানুষের মতো টেবিল টেনিস খেলতে সক্ষম হিউম্যানয়েড রোবট। সেই গবেষণাকে বাস্তবে রূপ দিতে যাত্রাটা শুরু হয় একজন উদ্যোক্তা হিসেবে। বর্তমানে তার প্রতিষ্ঠানের প্রযুক্তি ব্যবহার হচ্ছে অনেক শিল্প কারখানায়। গবেষণার পাশাপাশি নতুন প্রজন্মের দক্ষ জনবল তৈরিতেও কাজ করছেন চাং। তিনি বেইজিং কি ল্যাবরেটরি অব ইন্ডাস্ট্রিয়াল এমডিট রোবোটিক্সের পরিচালক ও ডক্টরাল সুপারভাইজার হিসেবে দায়িত্বে আছেন। তার নেতৃত্বে শতাধিক গবেষক ও শিক্ষার্থী এমডিট
রোবোটিক্স এবং এআই ভিত্তিক বুদ্ধিমান রোবট নিয়ে গবেষণা করছেন। চাংয়ের বিশ্বাস, প্রযুক্তির চূড়ান্ত উদ্দেশ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা। ভবিষ্যতের রোবট শুধু চিন্তা ও শেখার ক্ষমতাই অর্জন করবে না, শিল্প খাতে উৎপাদন বাড়ানো, মানুষের দৈনন্দিন জীবনে সহায়তা করে জীবনকে আরও নিরাপদ, উৎপাদনশীল ও অর্থবহ করে তুলবে। লুৎফর কবির, সিএমজি বাংলা। আরও খবর নিয়ে ফিরছি একটা ছোট বিরতির পর, আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানা ও জানা জিনে। চীনের সাংহাই নমর ইউনিভার্সিটির তিanhua কলেজে আয়োজিত হয়েছে একটি বিনিময় কর্মসূচি। 20 জন মার্কিন শিক্ষার্থী চীনের সংস্কৃতি ও আধুনিক প্রযুক্তি সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা অর্জন করছে সেখানে। 5 বছরের একটি বড় উদ্যোগের অংশ হিসেবে পরিচালিত এই প্রোগ্রামে শিক্ষার্থীরা চীনের ঐতিহ্যবাহী পোশাক পরা থেকে শুরু করে ক্যালিগ্রাফি এবং রোবোটিক ডান্স সহ নানা কার্যক্রমে অংশ নেয়। বিস্তারিত সাকিব সিকান্দারের প্রতিবেদনে। চীনের সংস্কৃতি ও আধুনিক প্রযুক্তির অভিজ্ঞতা নিতে চীনের সাংহাইয়ে সফর করছেন 20 মার্কিন শিক্ষার্থী। সাংহাই নর্মাল ইউনিভার্সিটির থিয়ানহুয়া কলেজের একটি বিনিময় কর্মসূচির অংশ হিসেবে তারা এই সফরটি করছেন। এই সফরটি চীনের 5 বছর মেয়াদী সেই উদ্যোগের অংশ যার আওতায় 50,000 মার্কিন তরুণকে চীনে অধ্যয়ন ও বিনিময় কর্মসূচিতে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। সফরে মার্কিন তরুণরা ঐতিহ্যবাহী চীনা পোশাক হানফু পরেছিলেন। রোবটের নৃত্য পরিবেশনা ও চীনা লোকসঙ্গীত উপভোগ এবং চীনা ক্যালিগ্রাফি অনুশীলন করে শিক্ষার্থীরা শহরটি ঘুরে দেখেন। একই সঙ্গে তারা চীনের সংস্কৃতি ও আধুনিক প্রযুক্তির নানা দিক সম্পর্কে জানারও সুযোগ পান। তাদের অনেকেরই এটি ছিল চীনে প্রথম সফর। কনকর্ডিয়া ইউনিভার্সিটির আরভাইনের শিক্ষার্থী জেনা মেরি পলগার জানান, নিজের হাতে কিছু লিখে তা এখানে তুলে ধরতে পারাটা খুবই আনন্দের অভিজ্ঞতা। তিনি মনে করেন মানুষের উচিত নিজের দেশের বাইরে গিয়ে অন্য জায়গা দেখা, যাতে বোঝা যায় বিভিন্ন কাজ ভিন্নভাবে কিভাবে করা হয়। ইউনিভার্সিটি অব ইলিনয় আরবানা শ্যাম্পেইনের শিক্ষার্থী ইয়ানি কালদিস জানালেন, বিশাল শহর, বিপুল জনসংখ্যা, দারুণ সুন্দর প্রাকৃতিক দৃশ্য, রাতের অসংখ্য আলো আর করার মতো অনেক কিছু রয়েছে এখানে। শহরগুলো ঘুরে দেখার সুযোগ পেয়ে তিনি খুবই উচ্ছ্বসিত। তিনি জানতে চান এখানকার দৈনন্দিন জীবনযাপন কিভাবে আমেরিকার জীবন থেকে আলাদা। এসএনইউ থিয়ানহুয়া কলেজের শিক্ষার্থী চেং ইথিং জানালেন, তরুণদের মধ্যে আলোচনার মতো অনেক মিল রয়েছে। তারা চীনকে কিভাবে দেখেন সে বিষয়ে তাদের আন্তরিকভাবে কথা বলেন। তাদের দৃষ্টিভঙ্গির মাধ্যমে তারা নিজেদের সংস্কৃতিকে নতুনভাবে আবিষ্কার করতে পারেন। ক্যাম্পাসের বাইরেও শিক্ষার্থীরা সুচিয়া হুই, কুয়াংছি পার্ক, সাংহাই বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, চুচিয়া চিয়াও এবং চাং ইউয়ান পরিদর্শন করেন। সেখানে তারা চীনা সমাজকে রূপান্তরিত করে চলা বিভিন্ন উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতি সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভ করেন। শুভ আনোয়ার, সিএমজি বাংলা। চীনের সিনজিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের ইউমিন কাউন্টির চিকিৎসক উহাস সুলাইমান দীর্ঘদিন যাযাবর পশুপালকদের স্বাস্থ্য সেবায় নিবেদিত জীবন কাটাচ্ছেন তিনি। দুর্গম পাহাড়ি অঞ্চল ও কঠিন আবহাওয়া উপেক্ষা করে কয়েক দশক ধরে দূরবর্তী এলাকায় গিয়ে দিচ্ছেন চিকিৎসা সেবা। 1975 সাল থেকে তিনি 1 লাখেরও বেশি রোগীর চিকিৎসা করেছেন এবং 3000-এরও বেশি শিশুর জন্মে সহায়তা করেছেন। বিস্তারিত আফরিমিমের প্রতিবেদনে। প্রতিকূল পাহাড়ি পথ, তীব্র শীত, বরফে ঢাকা উপত্যকা, এসব বাধা কখনোই থামাতে পারেনি তাকে।
উত্তর পশ্চিম চীনের শিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের ইউমিন কাউন্টির যাযাবর পশুপালকদের স্বাস্থ্যসেবায় জীবনের 5 দশকেরও বেশি সময় উৎসর্গ করেছেন চিকিৎসক উহাস সুলাইমান। মানুষের প্রতি তার এই অসাধারণ নিবেদন এনে দিয়েছে চীনের কমিউনিস্ট পার্টির সর্বোচ্চ সম্মাননা জুলাই 1 পদক। সম্প্রতি বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে আয়োজিত এক অনুষ্ঠানে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শি জিনপিং তার হাতে এই পদক তুলে দেন। 1975 সালে চিকিৎসা শাস্ত্রে পড়াশোনা শেষ করার পর শহুরে আরামদায়ক চাকরির সুযোগ থাকলেও উহাস সুলাইমান বেছে নেন দুর্গম তৃণভূমির জীবন, কারণ সেখানে চিকিৎসকের অভাব ছিল প্রকট আর অসুস্থ মানুষের ছিল না কোনো ভরসা। সেই সময়ের কথা স্মরণ করে তিনি বলেন, পাহাড়ি পথ পায়ে হেঁটে পাড়ি দিতে হতো ঘণ্টার পর ঘণ্টা। শীতকালে বরফে রাস্তা ঢেকে গেলে ঘোড়ায় চড়েই রোগীদের কাছে পৌঁছাতে হতো। 50 বছরেরও বেশি সময়ে তিনি 1 লাখের বেশি রোগীর চিকিৎসা দিয়েছেন, জন্ম দিয়েছেন 3200-এরও বেশি নবজাতকের। তার সেবায় সুস্থ হয়ে নতুন জীবন ফিরে পেয়েছেন অসংখ্য মানুষ। ডাক্তার উহাস আমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিলেন। তিনি শুধু আমার নয়, এই এলাকার অসংখ্য মানুষের জীবন বাঁচিয়েছেন। আমাদের পরিবারের সদস্যের মতোই তিনি। 1987 সালের এক তুষারময় রাতে প্রসবকালীন জটিলতায় তার নবজাতক নিঃশ্বাস নিচ্ছিল না। তখন কোনো দ্বিধা না করে শিশুটির শ্বাস নালী পরিষ্কার করে প্রাণ ফিরিয়ে দেন ডাক্তার উহাস। সেই শিশুটি আজ 39 বছর বয়সী 4 সন্তানের জননী। অবসরের পরও থেমে যাননি তিনি। এখনও সপ্তাহে 3 দিন বিনামূল্যে চিকিৎসা সেবা দেন এই কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে। হাসপাতাল থেকে তখন আমাকে বলা হয়েছিল যে গ্রামীণ বা চারণভূমি অঞ্চলগুলোতে ডাক্তারদের খুব দরকার, আর ওখানকার রাখালদের রোগবালাই ও কষ্টের শেষ নেই। তাই আমি বললাম, আমি যাব। সেই দিনগুলোতে রাস্তাঘাটের অবস্থা ছিল খুবই খারাপ। বেশিরভাগ সময় আমাদের ঘন্টার পর ঘন্টা হেঁটে চলতে হতো, আর শীতকালে বরফ এত জমে যেত যে আমাদের ঘোড়ায় চড়ে যেতে হতো। একজন মানুষের পক্ষে দীর্ঘদিন পুরো এলাকার স্বাস্থ্য সেবা নিশ্চিত করা সম্ভব নয়। তাই 2023 সালে তিনি স্বেচ্ছাসেবী চিকিৎসা সেবা প্রকল্প চালু করেন। বর্তমানে এতে প্রায় 300 জন চিকিৎসা কর্মী যুক্ত রয়েছেন। তার পথ অনুসরণ করে এগিয়ে আসছেন নতুন প্রজন্মের চিকিৎসকরাও। 20 বছর ধরে তাঁর সঙ্গে কাজ করেছি। দিন রাত বৃষ্টি তুষার উপেক্ষা করে রোগীর কাছে ছুটে যাওয়ার যে দায়বদ্ধতা তিনি দেখিয়েছেন, সেটিই আমাকে এই সেবার পথ বেছে নিতে অনুপ্রাণিত করেছে। মানুষের প্রতি দায়বদ্ধতা, পেশার প্রতি নিষ্ঠা আর নিঃস্বার্থ সেবার অনন্য দৃষ্টান্ত হয়ে আজও শিনচিয়াংয়ের তৃণভূমিতে আশা ও আস্থার আরেক নাম ডাক্তার উহাস সুলাইমান। আফরিন মিম, সিএমজি বাংলা। চীনের পাখি সংরক্ষণ কার্যক্রম উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। ক্রেস্টেড আইবিস, ব্ল্যাক হেডেড গাল ও ব্রাউন ইয়ার্ড ফেজেন্ট সহ 19টি জাতীয়ভাবে সুরক্ষিত প্রজাতির পাখির সংখ্যা বেড়েছে দেশটিতে। চীনের প্রযুক্তি অঞ্চল শেনজেনেও সংরক্ষণ নীতির ফলে পাখির প্রজাতির সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। বাস্তুতন্ত্র পুনরুদ্ধার ও কঠোর আইন প্রয়োগের ফলে চীন জুড়ে পাখিরা এখন আরও নিরাপদ। চীনের বনাঞ্চল ও জলাভূমিগুলোতে এখন চোখে পড়ে সাদা গলার সারস, কালো মাথার গাংচিল এবং বাদামি কানের তিতির। এমন আরও 19টি বিপন্ন পাখির আনাগোনা বেড়েছে দেশটিতে। জাতীয়ভাবে সংরক্ষিত এই পাখিগুলোর সংখ্যা বাড়ছে ধারাবাহিকভাবে। জাতীয় বন ও তৃণভূমি প্রশাসনের সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে এমন দৃশ্য। 2025 সালের মধ্যে চীনের বেয়ার প্রচার জাতের হাঁসের সংখ্যা 2555টিতে পৌঁছেছে, যা 2012 সালের প্রায় দ্বিগুণেরও বেশি। ব্লু ক্রাউন লাফিং থ্রাশ জাতের পাখির সংখ্যা 2024 সালে ছিল মাত্র 550।
এখন তা বেড়ে 660টিতে দাঁড়িয়েছে। হাজার ছাড়িয়েছে সবুজ ময়ূরের সংখ্যা। চিয়াংশু প্রদেশের নানচিংয়ের লাওশান পর্বতে গ্রীষ্মের শুরুর দিকে গজিয়ে ওঠে ঘন ঝোপঝাড় ও গাছপালা। তাতেই প্রায় 50,000 প্রজাতির পরিযায়ী পাখি সময় মতো বাসা বাঁধতে পেরেছে। এবছরের জানুয়ারিতে শীতকালীন জলচর পাখির একটি জাতীয় সমকালীন জরিপে 166টি প্রজাতি রেকর্ড করা হয়েছে। এতে মোট পাখি ছিল প্রায় 63,24,000, যা কিনা 2016 সালে রেকর্ডকৃত 24,43,000-এর চেয়েও 1.5 গুণেরও বেশি। এখন শীত এলেই সেনচেনে আশ্রয় নেয় প্রায় 1 লাখ পরিযায়ী পাখি। 2014 সালে এখানে নিষিদ্ধ করা হয় যাবতীয় শিকার কার্যক্রম, যার ফলে এখানকার পাখি প্রজাতির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 459টিতে। আমাদের বন্য প্রাণী খাওয়া, কেনা বা বিক্রি করা উচিত নয়। এই ধরনের কাজ শুধু আইনি লঙ্ঘন করে না, বাস্তুতন্ত্রেরও ক্ষতি করে। সেনচেনের সাফল্য এমন বার্তাই দেয় যে প্রশাসনের চেষ্টা ও সদিচ্ছা থাকলে প্রযুক্তির নগরী হয়েও প্রকৃতিকে সমৃদ্ধ রাখা সম্ভব। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা। দর্শক, এই ছিল আমাদের এইবারের আয়োজনে। টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলায়। আগামী পর্বে আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।